তো গতকালকে আমরা অ্যালকাইন পর্যন্ত দেখছিলাম, অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া দেখছিলাম, কিন্তু এখনো কোনো প্র্যাকটিস করি নাই। তো আজকে আমরা প্র্যাকটিস দিয়ে শুরু করব। অ্যালকাইন, অ্যালকিনের এটা দেখছিলাম। এটা দেখার পর এখানে একটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিস প্রশ্ন যেটা এখানে যেই প্রশ্নগুলো রাখা আছে সবগুলো বোর্ডের একটা প্রশ্ন, ঠিক আছে? তাই এই প্রশ্নগুলো পড়তে পারলে, আর টাইপ ভিত্তিক নিয়ে আসছি, কিছু কিছু প্রশ্ন সেম, কিছু কিছু প্রশ্ন চেঞ্জ আছে। তো ওই সবগুলো প্রশ্ন কভার করতে পারলে আশা করি তোমার বাকি কোশ্চেনগুলো অবশ্যই পারবা, ঠিক আছে, যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। এখন দেখি C7 C3H7Br, এটার নাম কি বলো তো? C3H7Br, এটার নাম কি? C3H7Br। তোমরা এটা নাম বলতে পারা উচিত, কারণ কি তোমরা এখন যদি বলো যে এটার নাম বলতে পারি না, তাহলে তোমাদের বেসিক বলবো যে অনেক দুর্বল আছে, ঠিক আছে? কারণ কি এটা নর্মাল যৌগ, অ্যালকাইল হ্যালাইড। কারণ কি C3H7 3 দুগুণে 6 আর 1 7, CnH2n+1 এর সাথে মিলছে, আর Br একটা হ্যালাইড, হ্যালোজেন যৌগ। তো হ্যালোজেনের সাথে অ্যালকাইল মিলে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, আমরা জানি এটা। এখন এটাকে এভাবে লেখা যায় যে CH3CH2Br। এইটা হচ্ছে, দেখো তো কার্বন কটা, 1 2 3টা কার্বন, 3 4 5 6 7, মানে C3H7 এর সাথে মিলছে। তাহলে এটা হচ্ছে প্রোপাইল হ্যালাইড, প্রোপাইল ব্রোমাইড। এখন দেখো কোশ্চেনে কি বলছে, এই প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে একটা যৌগ উৎপন্ন করছে, আর সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করছে। এখানে বলছে উদ্দীপকের জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে, এখন দেখি আমরা এটা পড়ছি কিনা। দেখো আগেরটাই আসো, দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার যদি অ্যালকোহলিক মাধ্যমে দেওয়া হয়, তখন সেখান থেকে অ্যালকিন পাওয়া যায়, পড়ছি না আমরা? তাহলে এখানে আসি আবার, তাহলে এখানে যদি আমি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে এখান থেকে অবশ্যই কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। এখন তোমরা অনেকে বলতে পারো যে আমি তো আমার এখান থেকে এগুলো এই ধরনের সংকেত লেখা কষ্ট হয়, তো তুমি এটাই লিখতে চাও, লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে তোমার এগুলোই লিখতে হবে, এই টাইপের মানে সংকেতগুলো বেশি লিখতে হবে, নয়তো মার্ক কমও পেতে পারো, ঠিক আছে? তো এটা দিয়ে যদি লেখো তা একটু সহজ করে দিই। মনে করো তোমার এটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড, তো প্রোপাইল ব্রোমাইড থেকে তোমার কি আসবে? প্রোপিন আসবে, তাই না? অ্যালকিন আসবে, তার মানে প্রোপিন আসবে। তো প্রোপিন তুমি চোখ বন্ধ করে লিখে ফেলো, প্রোপিন কি C3H6। তার প্রোপাইল হ্যালাইড থেকে তোমার প্রোপাইল ব্রোমাইড থেকে তোমার আসবে কি? প্রোপিন। এখন তুমি প্রোপিনকে তুমি একটু ভাঙায় লেখো, যেভাবে যে বা CH3 বন্ড CH2 CH ডাবল বন্ড CH2, এই তো। তো আমার মেইন উৎপাদ হচ্ছে এটা প্রোপিন, ঠিক আছে? তো এখানে বলছে যে ব্যবহার করলে কি ঘটে সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যে প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মাধ্যমে দিলে প্রোপিন আসে, এই লাইনটাই দিবা। আবার প্রোপিন সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়ে দিবা, মানে অ্যালকিন সম্পর্কে একটু আগে ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা দিয়ে তারপরে এখানে তুমি এই সমীকরণটা লিখে সমীকরণটার এক লাইন দিয়ে দিবা যে প্রোপাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় মাধ্যম দেওয়া হলে সেখান থেকে প্রোপিন পাওয়া যায়, ঠিক আছে? তো এটা নিয়ে বেশি সময় নিব না, এটা সহজ একটা কোশ্চেন ছিল। তারপরে আসি, অবশ্যই এখানে সোডিয়াম ব্রোমাইড এটা লিখতে হবে, ঠিক আছে? সোডিয়াম ব্রোমাইড এটাও লিখতে হবে। তোমার যে ব্রোমিনটা আসছে, এই ব্রোমিনটা সোডিয়ামের সাথে চলে যাবে, সোডিয়ামের সাথে চলে গিয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে, ঠিক আছে? দেখো আমরা এই প্রশ্নটা দেখো, আচ্ছা এই প্রশ্নে তোমরা এই প্রশ্ন নিজে নিজে ট্রাই করবা, ঠিক আছে?
না দেখে নিজে নিজে ট্রাই করবা, ট্রাই করে তারপর পরের প্রশ্নটা যেটা বের করবো এখন ওই প্রশ্নটা পজ করবা, পজ করে নিজে ট্রাই করবা নিজে করতে পারো কিনা, ঠিক আছে? কারণ এইগুলো আমরা আগের ক্লাসে মানে দেখে আসছি যে কোনটা থেকে কোনটা উৎপন্ন হবে, মানে অ্যালকিন কিভাবে উৎপন্ন হবে, অ্যালকিন থেকে কি কি বিক্রিয়া পাবো, এগুলো সব দেখেই আসছি। আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, এখানে আমার জৈব যৌগের জন্য মেইন উৎপাদটাই আসো, যে এখানে প্রোপিন যে দেখছো, তোমার যদি মনে না থাকে যে এখানে কি হবে বা কি আসতে পারে, এখানে মনে না থাকলে তুমি প্রোপিন পর্যন্তই থাকবা, ঠিক আছে? ভুলভাল লিখবা না, বুঝতে পারছো? তারপরে আসি এই কোশ্চেনটা দেখো, তো এই কোশ্চেনটা দেখো, একটু পজ করো, পজ করে নিজে করার চেষ্টা করো। দেখো বলছে এ যৌগটির, এ যৌগ কোথায় আছে, যে এখানে আছে, এই যৌগটা এইখানে আছে। বলছে এই যৌগটির অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করা যায়? অসম্পৃক্ততা মানে কি? আমরা কি জানি অ্যালকিন আর অ্যালকাইন অসম্পৃক্ত যৌগ, আর অসম্পৃক্ত যৌগ কিভাবে প্রমাণ করব? ব্রোমিন বর্ণের পরীক্ষা, ব্রোমিন সংযোজন দিয়ে, ঠিক আছে? ব্রোমিনের লাল বর্ণ যখন দূর হয়ে যাবে তখন তুমি বলতে পারবে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? তো এখানে দেখো তো আরেকটা পরীক্ষা আছে যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের পরীক্ষা, ঠিক আছে? ওইখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটার গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যায়। তো এখানে দেখো এই যৌগটির অসম্পৃক্ততা পরীক্ষার ক্ষেত্রে আগে কি ছিল? 1 2 3 কার্বন, তা বলো তো এটার নাম কি? প্রোপাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড মানে অ্যালকাইল হ্যালাইড। আগেটা প্রোপাইল ব্রোমাইড ছিল, এখানে প্রোপাইল ক্লোরাইড আছে, আর কিছুই না। সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো তো আগের যে সমীকরণটা করলাম সেম টু সেম, এটা না? সেম টু সেম না? তো আগের সমীকরণটা করার পর তোমার এখানে সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন হয়েছে, পানি তো উৎপন্ন হবে কারণ এখানে ওইচ আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসবে, এখানে মাঝখান থেকে এইখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যে চলে আসবে, এই হাইড্রোজেনটা ওইচ এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে ফেলবে, ঠিক আছে? এখন দেখো তো আমার এখানে আসতেছে এই যৌগটা কি আসতেছে? প্রোপিন মানে CH3 বন্ড, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে তো CH, তা বন্ড ডাবল বন্ড হয়ে যাবে CH2। আর তোমরা যারা একটু দুর্বল যে এই জিনিসটা মানে এইভাবে ভাঙা লিখতে পারতেছো না, তাহলে কি লিখবা? C3H6 তাহলেই হবে, আর কিছু দরকার নাই। সমকার্বনের প্রোপিন লিখে দিবা। এখন এইটা কিভাবে অসম্পৃক্ততা পরীক্ষা করব? ব্রোমিন সংযোজন দিয়ে দিই। তো ব্রোমিন সংযোজন, এটা ব্রোমিন কি কালার? লাল। ব্রোমিন সংযোজনে CCl4 এর উপস্থিতিতে, তোমাদের মনে থাকলে দিবা, না মনে থাকলে দেওয়ার দরকার নাই। CCl4 এর উপস্থিতিতে ব্রোমিন সংযোজন করে CH3 বন্ড CHBr বন্ড CH2 Br, এটা হচ্ছে ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করবে, ডাইব্রোমো প্রোপেন। আর এই জিনিসটা হচ্ছে বর্ণহীন, এটা কি? বর্ণহীন। আচ্ছা এখানে এর আরেকটা নাম বলা যায়, দেখো তো এটা এভাবে লেখা যায় না যে CH3 বন্ড CH উপরে একটা Br দিয়ে দিলাম, বন্ড CH2 উপরে একটা Br দিয়ে দিলাম। যেহেতু শেষের এই কার্বনের সাথে আমার কার্যকরী মূলক আছে, হ্যাঁ ব্রোমাইড কার্যকরী মূলক আছে, তার মানে এই কার্বনটা আমার 1 নাম্বার কার্বন ধরতে হবে, শিকল তো একটাই তাই না? তো 1 নাম্বার কার্বন ধরলে এটা হচ্ছে 1 2 3। এখন বলো তো এটার নাম কি বলতে পারি? 1 2 ডাইব্রোমো প্রোপেন, 1 2 ডাইব্রোমো প্রোপেন, ঠিক আছে? তো এই ধরনের নাম তোমরা যখন বিক্রিয়াগুলো থেকে তোমার নামগুলো আসবে তো নিজে নিজে লেখার চেষ্টা করবা। তো এখানে কি লিখবো? যে 1 2 ডাইব্রোমো প্রোপেন। তারপরে আসি, তো এই প্রশ্নটা এটুকুই ছিল যে এখানে অসম্পৃক্ততা পরীক্ষা দিলে। আচ্ছা আরেকটা পরীক্ষা আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা পরীক্ষা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বর্ণহীন করা, তো ওই পরীক্ষাটাও দিয়ে রাখি। যেহেতু আমার প্রশ্ন উল্লেখ করা নাই তাই দুইটা পরীক্ষায় দেওয়ার চেষ্টা করব। তো সেম ভাবে আবার CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস এখানে তোমার পানি নিতে হবে কারণ দ্রবণ নিতে হবে, তো পানি নিলাম প্লাস জার্মান অক্সিজেন। কোথেকে আসবে? জার্মান অক্সিজেনটা আসবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে গোলাপি বর্ণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ
পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে জার্মান অক্সিজেন চলে আসে। এই জার্মান অক্সিজেনটা পরবর্তীতে একে গ্লাইকোল যৌগ উৎপন্ন করে। গ্লাইকোল যৌগ কি হবে? তো CH3 বন্ড CH। এখন দেখো একটা বন্ধন ভাঙবে, ভাঙলে এই কার্বন একটা হাত ফাঁকা হবে, এই কার্বনটা একটা OH নেবে, আবার এই কার্বন একটা OH নেবে, ঠিক আছে? তো সেকেন্ড কার্বন একটা OH নেবে, থার্ড কার্বন একটা OH নেবে। এই হচ্ছে প্রোপাইল গ্লাইকল, ঠিক আছে? এই হচ্ছে প্রোপাইল গ্লাইকল। এটা আরেকটা নাম আছে যে 1,2 ডাইহাইড্রোক্সি প্রোপেন, 1,2 ডাইহাইড্রোক্সি প্রোপেন। তো পরে আসি। আচ্ছা, এই জিনিসগুলো আমরা দেখছিলাম না? দেখো তো, এই অ্যালকিনে লাস্ট ক্লাসে আমরা এগুলো সব দেখছিলাম। এই যে তোমার গ্লাইকল যৌগ উৎপন্ন করবে, তারপরে তোমার ব্রোমিন বর্ণ পরীক্ষা, ব্রোমিন সংযোজন। তারপরে আসে, দেখো এই কোশ্চেনটা দেখো, এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আণবিক ভর দেওয়া আছে। এখন আণবিক ভর কিভাবে আমরা মানে ধরতে পারবো, মানে বের করতে পারবো? সবগুলোতে বারবার দেখে দেখা সম্ভব না, তাই না? তো তুমি সাধারণ সংকেত নিয়ে দেখবা। বলছে এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে হয়? অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, তাই না? তা অ্যালকিন আর অ্যালকাইনই সম্ভব, তার মানে অ্যালকেন আমার হিসাবে আসবেই না, তাই না? আমার অ্যালকেন, অ্যালকেন হচ্ছে CnH2n, প্রথমে এটা রাখলাম। এখন বলো তো এর আণবিক ভর যদি হিসাব করি তাহলে Cn মানে কি? কার্বন কত? 12, আণবিক ভর 12 ইন্টু সংখ্যা কত? n, 12 ইন্টু n প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 2n সমান। দেখো তো, যদি এটা অ্যালকিন হয় তাহলে এই আণবিক ভরটা 42-এর সমান হওয়া উচিত না? এই 42-এর সমান দিয়ে দিব। তো 42-এর সমান দিলে তোমরা এটা একটু মানে সলিউশন করবা। তো আমিও দেখি, 12 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n ইজ ইকুয়ালস টু 42, 3। তার মানে এখান থেকে n এর মান আসতেছে n সমান 3। তার মানে বলো তো, n যদি 3 হয় একদম পূর্ণাঙ্গ মানটা চলে আসছে না? পরিপূর্ণ মান। তার মানে এটা অ্যালকিনই হবে, কারণ অ্যালকিন থেকে তো n এর মান 3 আসছে। এখন তুমি চিন্তা করতেছো যে অ্যালকাইন কেন হবে না? অ্যালকাইন কেন হবে না? অ্যালকাইনের জন্য কি লিখি আমরা? CnH2n -2। তো এটার জন্য আমরা সেম ভাবে লিখবো যে 12 ইন্টু n প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 2n - 2 সমান 2n - 2 সমান এই যে 42। এখন দেখো এখান থেকে সেম n এর মান পূর্ণ সংখ্যা আসে কিনা। তো আবার 12n প্লাস 1 ইন্টু 2n - 2 is equals to 42, 3.14। আর কার্বন সংখ্যা কখনো দশমিক হতে পারে? পারে না। তার মানে এটা আনসার কি হবে? হবে না। এই তো। তো তোমার যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তার মানে তোমার হাতে আছে দুইটা, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। এখন দুইটা দিয়ে চেক করবা। যেহেতু আমার অ্যালকিনে মিলে গেছে তাই অ্যালকাইনে তোমার যাওয়ার দরকারই নাই, তাই না? তাই তাও চেক করে দেখাই দিলাম যে সেখানে কেন হবে না। তারপরে দেখো ওয়াইটা তোমরা বাসায় হিসাব করবা যে ওয়াইটা যৌগটা হাইড্রোকার্বনটা কে হবে, ঠিক আছে? অ্যালকিন হবে নাকি অ্যালকাইন হবে নাকি অ্যালকেন হবে? যেহেতু এখানে ওয়াই নিয়ে কিছু বলা নাই, আচ্ছা ঘন প্রশ্ন ছিল, যেহেতু ওয়াই অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে কিছু বলা নাই, তাই তিনটাই চেক করতে হবে। এখন দেখো তো আসতেছে যে C3, Cn মানে কি? C3, H2n মানে H6, তার মানে কি? প্রোপিন, তাই না? প্রোপিন বারবার আসতেছে, ঘোরায় ঘোরায় প্রোপিনই বারবার আসতেছে। তো প্রোপিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই পর্যন্ত এরপর থেকে সেম টু সেম এই ম্যাথটা, এই প্রশ্নটা উত্তর, বুঝছো? তো এখন নিজেরা করতে পারবে না। তারপরের প্রশ্নে আসি। দেখো দেখো গ্লাইকল যৌগ চাইছে। বলছে যে পাত্র একের যৌগ থেকে কিভাবে ইথিলিন গ্লাইকল পাওয়া যাবে। পাত্র একে কে আছে? তোমার একটা অ্যালকোহল আছে, পাত্র একে একটা অ্যালকোহল আছে। এখন ইথিলিন গ্লাইকলে আসতে হলে আমার কিসে আসতে হবে? ইথিনে আসতে হবে। ইথিন কোত্থেকে পাবো? এই অ্যালকোহল থেকে পাবো। দেখো দুই কার্বনের অ্যালকোহল, দুই কার্বনের অ্যালকোহল থেকে দুই কার্বনের অ্যালকিন পাবো। অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে আসবো? বিক্রিয়াটা লিখে ফেলি। তো পাত্র একে আছে ইথানল, তো পাত্র একে আছে CH3 CH2
OH, ঠিক আছে, এটা হচ্ছে ইথানল। তো ইথানলের সাথে আচ্ছা, অ্যালকোহল থেকে যখন আমি অ্যালকিন যাব তখন অ্যালকোহলটাকে একটু পানি শোষণ করে নিতে হবে। কারণ পানি শোষণের কাজ কে করে? নিরোধক পদার্থ। তো নিরোধক পদার্থ কে? সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড যোগ করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করব। তখন এখান থেকে পানিটা সরে যাবে, পানিটা সরে গেলে তোমার এখান থেকে OH এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে গেলে তোমার CH2 থাকবে। তো CH2 বন্ড CH2, তো কার্বনে হাত ফাঁকা বিধায় এখানে আরেকটা বন্ধন চলে আসবে, প্লাস H2O, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যালকিন উৎপাদন হলো। এখন অ্যালকিনের সাথে কি করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, মানে ইথিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের এই অ্যাড দ্রবণের সাথে বিক্রিয়া করাবো, তখন একটা জার্মান অক্সিজেন আসবে, তাহলে এখান থেকে ইথিলিন গ্লাইকল আসবে। তো বিক্রিয়াটা লিখে দিচ্ছি যে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে পানি নিব, কারণ দ্রবণ রাখতে হবে, তারপরে জার্মান অক্সিজেন নিব। কোত্থেকে আসবে জার্মান অক্সিজেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসবে। এখান থেকে আসবে কি? ইথিলিন গ্লাইকল, এই তো আমি এখানে বলছি ইথিলিন গ্লাইকল পাওয়া যাবে কিনা। হ্যাঁ, পাওয়া যাবে, বিক্রিয়া সহ দেখাই দিলাম। তোমাদের এখানে একটু বাংলা লিখতে হবে, যে উদ্দীপকে 1 নং পাত্রের যৌগটি হচ্ছে ইথানল। এই ইথানলকে আমি যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তুমি তাপমাত্রা মনে থাকলে দিবা, না মনে থাকলে দেওয়ার দরকার নাই, যেহেতু তোমাদের বইয়ে নাই। তো 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকিন চলে আসে, ঠিক আছে, আর পানি আসে। তারপরে এই অ্যালকিনটা হচ্ছে ইথিনকে আবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করালে, মানে অসম্পৃক্ততা পরীক্ষা দেখালে ইথিলিন গ্লাইকল তৈরি করে। এই তো, তারপরে আসি। তো অ্যালকাইন দেখছিলাম, তারপরে পাই বন্ধন সিগমা বন্ধন দেখছিলাম। এখন অ্যালকাইনের বিক্রিয়াও দেখছি, অ্যালকাইনের বিক্রিয়াও দেখা হয়েছে। আচ্ছা, অ্যালকাইনের একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকাইনের সাথে তুমি, মানে অ্যালকাইন মানে কি, ইথাইন চিন্তা করো, ইথাইন CH ডাবল বন্ড CH, এখানে লিখলাম যে CH ট্রিপল বন্ড CH, ডাবল বন্ড না, সরি। তো CH ট্রিপল বন্ড CH। এখন এখান থেকে আমার পাইতে হবে ভিনাইল ক্লোরাইড। তখন কি করবা? এখানে প্লাস HCl দিবা, দেওয়ার পর HgCl2 দিবা। তো প্লাস HgCl2 দেওয়ার ফলে তোমার এখান থেকে হবে কি, যে একটা বন্ধন ভেঙে গেলে তোমার একটা হাইড্রোজেন চলে আসবে CH2, তো একটা বন্ধন ডাবল বন্ড, তারপর CH, যেহেতু একটা বন্ধন ভেঙে গেছে তখন এই কার্বন একটা হাত ফাঁকা, তখন ক্লোরিনটা চলে আসবে CH_Cl। এইটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা কি? ভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তারপরে আসি, দেখো এখানেও কিছু প্রবলেম আছে, যে P প্লাস পানি 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক অ্যাসিড 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইথানল। এখন বলতো ইথানল কয় কার্বনের যৌগ? 2 কার্বনের, তাই না? ইথানল 2 কার্বনের যৌগ। দেখো তো আমার এখানে এই বিক্রিয়াটা এখানে আছে কিনা? অ্যালকাইনের সাথে পানি 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরিক অ্যাসিড 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালডিহাইড আসে, সমকার্বনের আসে। এখানে বলে দিছিলাম যে ইথাইন থাকলে ইথানল আসবে। দেখো 2 কার্বন, এখানেও 2 কার্বন। তাহলে এখানে তুমি চোখ বন্ধ করে পিটাকে কি লিখবা? পিটাকে লিখবা ইথাইন CH ট্রিপল বন্ড CH। তো তুমি বিক্রিয়াটা দেখাই দিবা যে CH ট্রিপল বন্ড CH প্লাস পানি, এটা সম্পূর্ণ বিক্রিয়াটা একবার দেখাই দিবা। তো এখান থেকে আমি শুধু প্রভাবক স্থল লিখলাম না, CH3 বন্ড CHO। তারপর দেখো
বলছে পি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, পরীক্ষা করো। এখন পি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, পরীক্ষা কেমন করবা? ওই যে ব্রোমিন সংযোজন, তো এটার জন্য ব্রোমিন সংযোজনটা দেখাই দিই যে CH ট্রিপল বন্ড CH প্লাস ব্রোমিন, ব্রোমিন সংযোজন করলে 2 মোল ব্রোমিন সংযোজন করলে দুইটা ব্রোমিন আসবে এখানে, দুইটা ব্রোমিন আসবে এখানে, কারণ দুইটা কার্বনের হাত ভেঙে যাবে, ডাবল বন্ড ভেঙে যাবে। তো CH Br2 বন্ড CH Br2, এখানে বলে যে এখানে দুইটা ব্রোমিন টেট্রাব্রোমো, দুইটা ব্রোমিন মানে চারটা না, তা টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। ঠিক আছে, তো এগুলো আমি সব করছিলাম ইয়েতে, চার্ট আকারে করছিলাম। পরটা দেখো, এক্স যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা। এক্স কি হবে? ইথাইন, এটা মাত্রই দেখে আসলাম, যেহেতু যৌগ বিক্রিয়া ভিন্ন ছিল তাই এটা রাখছিলাম। তো এটা নিজেরা তোমরা করবা, HW এটা নিজেরা করবা। এখন আসি অ্যালকোহল। অ্যালকোহলে কার্যকরী মূলক হিসেবে কে থাকে? হাইড্রক্সিল গ্রুপ। তার মানে অ্যালকোহলে কার্যকরী মূলক হিসেবে এই হাইড্রক্সিল গ্রুপ থাকবে। তারপরে এরা পোলার যৌগ হয়, পানিতে কিছুটা বা সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায়। এরা কোন ধরনের যৌগ? পোলার যৌগ বেশিরভাগই। তারপর নিম্নতর সদস্য অ্যালকোহলগুলো বিষাক্ত হতে পারে, যেমন মিথানল। ঠিক আছে, নিম্নতর অ্যালকোহলগুলো বিষাক্ত হতে পারে, যেমন মিথানল। এখন দেখো তো অ্যালকোহল আসে কোত্থেকে? অ্যালকোহলের ক্ষেত্রে বিক্রিয়া হতে পারে, তুমি যখন অ্যালকাইল হ্যালাইড মানে RX, অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের একোয়াস মাধ্যম যোগ করবা। একোয়াস মাধ্যম, অ্যালকোহলিক মাধ্যম যোগ করলে কিন্তু অ্যালকিন চলে আসবে, একোয়াস মাধ্যম যোগ করলে অ্যালকোহল আসবে। এখান থেকে শুধু RX চলে যাবে আর OH আসবে, তো এখান থেকে ROH উৎপন্ন করবে। ঠিক আছে, ROH উৎপন্ন করবে। তারপরে আসি, এটা একটা প্রস্তুতি। তবে অ্যালকোহল কোত্থেকে আসবে? অ্যালডিহাইড থেকেও অ্যালকোহল আসতে পারে। ঠিক আছে, অ্যালডিহাইড থেকেও আসতে পারে, অ্যালকিন থেকেও আসতে পারে, জৈব অ্যাসিড থেকেও আসতে পারে। এখন দেখো অ্যালকিন থেকে দেখি আগে। অ্যালকিন, তো অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়াতে একটা বিক্রিয়া দেখছিলাম যে অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করলে অ্যালকোহল তৈরি করে। তার মানে পানির সাথে বিক্রিয়া করবে উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা, তারপর পানি দিলে অ্যালকিন থেকে অ্যালকোহল চলে আসে। আর ফসফরিক অ্যাসিড দেওয়া লাগবে, H3PO4। তারপরে আসি অ্যালকোহলের বিক্রিয়া, বললাম যে জৈব অ্যাসিড থেকে আসবে। তো জৈব অ্যাসিড থেকে তোমার এটাকে রাখলাম যে যেহেতু এখানে ROH, তো এখানে আমি রাখলাম যে ROH, আমি যদি এখানে RCHO দিই, দেখো তো এখানে কার্বন সংখ্যা আর এর ভিতরে আছে, আবার আর এর বাইরে একটা কার্বন আছে না, মানে কার্বন সংখ্যা N+1 না, ভেতরে আছে আর এর ভিতরে কার্বন সংখ্যা N আর এর বাইরে হচ্ছে একটা আছে, তার মানে N+1। এখানে তো কার্বন সংখ্যা N-ই আছে, তার মানে অবশ্যই তুমি যখন এখানে RCHO দিবা তখন এখানে অ্যালকোহলটা হবে RCH2OH। দেখো এখানে যেরকম কার্বন সংখ্যা N+1, এখানেও কার্বন সংখ্যা আর এর ভিতরে N আর এর বাইরে একটা, মানে N+1। ঠিক আছে, তো কার্বন সংখ্যা সমান হতে হবে। যেখানে কার্বন সংখ্যা ভিন্ন আসবে ওটা দেখাই দিব, ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বন সংখ্যা একটা কমে। তো এইখানে অ্যালডিহাইডের সাথে কিসের বিক্রিয়া করতে হবে? অ্যালডিহাইডের সাথে দেখো অ্যালডিহাইড থেকে আমার হাইড্রোজেন বাড়াতে হবে না? হাইড্রোজেন বাড়াতে হলে কি করতে হবে? বিজারণ করতে হবে। ঠিক আছে, অ্যালডিহাইডের সাথে, এটা সামনে রাখলে হয়, ওটা প্রভাবক হিসেবে দিয়ে দিই। অ্যালডিহাইডের সাথে লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেটের সাথে বিক্রিয়া করলে, মানে এটা বিজারিত করে অ্যালকোহল তৈরি করে। ঠিক আছে, অক্সিডেশন করলে অক্সিজেন বাড়বে, বিজারণ করলে হাইড্রোজেন বাড়বে, এটা খেয়াল রাখবা। তারপরে অ্যালকোহল আসে জৈব অ্যাসিড থেকে, যে
সি ডাবল এইচ এইচ দেখো এখানেও আর এর বাইরে একটা কার্বন আছে মানে N+1, তো এখানেও আর CH2OH, এখানেও আর N+1ই হবে, আর এর ভিতরে N আর বাইরে একটা 1। তো এই দুই ক্ষেত্রে আমি এই দুই ক্ষেত্রে পাশে উৎপাদটা লিখে রাখতেছি যে আর CH2OH পাওয়া যায় আর এখানে লিখে রাখতেছি যে আর CH2OH পাওয়া যায়, উপর থেকে নিয়ে আসি, OH পাওয়া যায়, এই তো। এখন এখানেও সেম প্রভাবক, কারণ এখানে অক্সিজেন বেশি, অক্সিজেন কমিয়ে আমার হাইড্রোজেন আনতে হবে, তো লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট বিজারণ করানো লাগবে। তারপরে অ্যালকোহল আর কোথা থেকে আসে? অ্যালকোহল তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে দেখলাম, অ্যালকিন থেকে দেখলাম, তো অ্যালডিহাইড থেকে দেখলাম, জৈব অ্যাসিড থেকে দেখলাম। এখন এগুলো দেখি যদি আরো সামনে আসে তো আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? তো চলো সামনে আগাই। দেখার পর একটা কোশ্চেন আছে, বলছে যে এক্স ও ওয়াই দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের আণবিক ভর যথাক্রমে 28 ও 26, আণবিক ভর যথাক্রমে 28 ও 26, ওই যে আণবিক ভর ম্যাটটা চলে আসছে আবার। তো বলছে এক্স যৌগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিরিট পাওয়া যায়। রেকটিফাইড স্পিরিট আসতে হলে কোথায় আসতে হবে? আগে অ্যালকোহলে আসতে হবে, ঠিক আছে? তো অ্যালকোহলে আসতে হবে মানে ইথানলে আসতে হবে। কেন ইথানলে আসতে হবে? দেখো আমি তোমার অ্যালকোহলের ব্যবহারটা দেখাইছি নিচে। অ্যালকোহলের ব্যবহারে রেকটিফাইড স্পিরিট, ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। তো কোনোভাবে তুমি যদি ইথানলে আসতে পারো তো তুমি তো 96% বানাইতে পারবা, তাই না? তো রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। তো দেখো এখানে তো এক্স যৌগটা আগে বের করতে হবে। এক্স যৌগ অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এক্স যৌগ কি অ্যালকাইন নাকি অ্যালকিন ওটা তো আমরা জানি না, তাই না? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে তোমার তো অ্যালকিন হবে, এটা তো বলা নাই। তাই এক্স একটা ধরে নিচ্ছি, এক্স হচ্ছে অ্যালকিন ধরি আগে, CnH2n। তো সেম ভাবে আগে 12 × n প্লাস 1 × 2n সমান এক্স হচ্ছে 28। তো এখান থেকে n এর মানটা বের করো, দেখো তো কত আসে। তো 12n প্লাস 1 × 2n সমান 28, এর মানে ডিরেক্ট 2 চলে আসে, তাহলে আর অ্যালকাইন দেখার দরকার আছে নাই। তার মানে এক্স হবে অ্যালকিন, এক্স অ্যালকিন যার কার্বন সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে আসবে C2H4, এটাকে ইথিন। তো ইথিন থেকে তুমি ওই বিক্রিয়াটা দিবা, কোনটা? ইথিন থেকে তুমি অ্যালকিন, অ্যালকিন থেকে C2H4 অথবা CH2 ডাবল বন্ড CH2 এর সাথে পানি যুক্ত করে ফসফরিক অ্যাসিড দিয়ে উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা দিলেই অ্যালকোহল চলে আসবে। তার মানে এখানে পানি যুক্ত করব, তারপরে ফসফরিক অ্যাসিড দিব, তারপর উচ্চ চাপ, তারপর উচ্চ তাপমাত্রা দিলে কি আসবে? অ্যালকোহল, সমকার্বনের অ্যালকোহল, যেহেতু ইথিন তাই ইথানল, CH3CH2OH। আর ইথানলের 96% জলীয় দ্রবণ বানাতে পারলে রেকটিফাইড স্পিরিট চলে আসবে। তো এই হচ্ছে আরেকটা কোশ্চেন। তারপরে চলো দেখো এই কোশ্চেনটা দেখো, তারপরে এই কোশ্চেনের পরে অ্যালকোহলের বিক্রিয়াতে আসবো। তো এই কোশ্চেনটা দেখো যে CH3CH2COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, বলো তো এটা কোন ধরনের বিক্রিয়া? আমরা দেখো তো অ্যালকেনে পড়ে আসছে কিনা। অ্যালকেন, হ্যাঁ অ্যালকেন, আচ্ছা অ্যালকেনে চলে আসছে, অ্যালকেনে যাই। অ্যালকেনের বিক্রিয়া এই দেখো আর COONA আর হচ্ছে অ্যালকাইল মূলক COONA, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডালাইমের উপস্থিতিতে তাপ দিলে অ্যালকেন পাওয়া যায়, কম কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। তো এখানেও সেম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেওয়া হয়েছে। তো এখানে আসি, দেখো তো এইটুকু আমি একটু ওটার মধ্যে সাজাই, এইটুকু হচ্ছে আর ইথাইল মূলক
CONA, তাহলে RCONA ওইটা কেসের সাথে মিলে গেছে না? তো মিলে গেলে তোমার CH3 CH2 COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডা লাইম। তো আমি প্রভাবক লিখছি না, তো এখানে দিলে X পাওয়া যাবে হচ্ছে এক কার্বন বিশিষ্ট কম অ্যালকেন পাওয়া যাবে। এখন কে চলে যাবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। তো বেরিয়ে গেলে তোমার CH2 CH3 বন্ড CH3, তারপরে সোডিয়াম কার্বনেট। তো এটাই আসবে। পরে বলছে X হতে কিভাবে ইথানল পাওয়া যায়। X কি? অ্যালকেন না? অ্যালকেন থেকে এখন ইথানল পাবা, অ্যালকেনকে আমার কি করতে হবে, এই অ্যালকেনকে CH3 বন্ড CH3, এই অ্যালকেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করো, ক্লোরিন ইউভের উপস্থিতিতে। এখন এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রা দেওয়া লাগবে, ঠিক আছে, যার কারণে তোমার একবার জন্য বিক্রিয়া হয়, বারবার জন্য না হয়। তো CH3 বন্ড CH2 Cl, অ্যালকাইল হ্যালাইড চলে আসছে, প্লাস HCl। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে পরে কি করব, অ্যালকাইল হ্যালাইড থেকে আমার অ্যালকোহল লাগবে, তো একোয়াস মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিব। তো এই অ্যালকাইল হ্যালাইড CH3 CH2 Cl, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে একোয়াস মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিলাম। যোগ করে দিলে এখানে ডিরেক্ট অ্যালকোহল চলে আসবে, CH3 CH2 OH, এই হচ্ছে ইথানল। আর তোমার এখানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, ঠিক আছে। এই হচ্ছে আমার উৎপাদ। তারপরে আসি দেখো অ্যালকোহলের বিক্রিয়াতে। অ্যালকোহল কি কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে সেই বিক্রিয়াগুলো দিব। সর্বপ্রথমে অ্যালকোহল অ্যালকিন তৈরি করে, এটা তো আমরা জানি। কার সাথে বিক্রিয়া, কার প্রভাবে, নিরোধকের প্রভাবে, তাই না। নিরোধক কি করে, অ্যালকোহল থেকে একটা এক অণু পানি সরাই দেয়। তো সরাই দিলে এখানে তাপমাত্রা লাগে প্রায় 170 ডিগ্রি সেলসিয়াস। এখানে আসে কি যে অ্যালকিন, এখানে কি আসে অ্যালকিন। তারপরে অ্যালকোহল তারপরে এখানে একটা বিক্রিয়া দেখছিলাম যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পাওয়া যায়। উল্টো আবার অ্যালকোহল থেকেও অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালকোহল থেকেও অ্যালডিহাইড পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়, যেমন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিডও পাওয়া যায়, ঠিক আছে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড পাওয়া যায়। তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিভাবে পাওয়া যায় দেখি। তো অ্যালকোহলের সাথে তুমি যদি KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, সরি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর তোমার হচ্ছে একটা অ্যাসিডিক একটা পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা কোনো একটা অ্যাসিডিক পদার্থ যেমন সালফিউরিক অ্যাসিড, বা তুমি এখানে এইটার বদলে তুমি শুধু H+ দিতে পারতা, শুধু H+ দিতে পারতা, তাও সমস্যা নাই। একটা অম্লীয় মাধ্যম তৈরি করতে হবে। তৈরি করলে অ্যালকোহল থেকে এইগুলো থেকে আগে একটা জার্মান অক্সিজেন আসে, তো এই জার্মান অক্সিজেনটা পরে একে জারিত করে, জারিত করার পর এখান থেকে ডিরেক্ট জৈব অ্যাসিড পাওয়া যায়। কি পাওয়া যায়, জৈব অ্যাসিড, মানে সমকার্বনায়। সমকার্বন হিসাব করতে গেলে এখানে তো কার্বন সংখ্যা আছে ROH, তাই না। তো এইটাকে আমি লিখবো যে এভাবে, এটাকে আমি লিখবো যে RCH2OH, একটু সুবিধার জন্য OH। তো RCH2OH থেকে তোমার এখান থেকে আসবে যে RCOOH। এখন দেখো এখানে কার্বন সংখ্যা R এর ভিতরে N আর বাইরে একটা R+1, এখানে কার্বন সংখ্যা R এর ভিতরে N আর বাইরে একটা, মানে N+1। এই হচ্ছে জৈব অ্যাসিড পাওয়ার E। আর এখান থেকে তোমার কে আসবে, জার্মান অক্সিজেন। তো এটা মাথায় রাখবা। তারপরে দেখো অ্যালকোহল, এখন এখানে যদি তুমি দুর্বল জারক দাও, তুমি কি দাও, দুর্বল জারক দিলা, দুর্বল জারক দাও, তখন আর অম্লীয় মাধ্যম তো রাখাই লাগবে। দুর্বল জারক দাও, তখন তোমার অ্যালকোহলটা অ্যালডিহাইডে গিয়ে থেমে যায়।
অ্যালকোহলটা বিক্রিয়া করে অ্যালডিহাইডে গিয়ে থেমে যায়। ওই যে দেখছিলাম যে অ্যালকাইন থেকে অ্যালকেনে আসা, অ্যালকাইন থেকে মাঝে আগে অ্যালকিনে আসে, তারপর অ্যালকেনে আসে, তাই না? অ্যালকিনে আসার পর থামাবো কেমনে? প্রভাবক বিষ দিয়ে, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে, ঠিক আছে? সেমভাবে এখানেও তোমার শক্তিশালী জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে শক্তিশালী জারক, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, KMnO4, তারপর K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো হচ্ছে শক্তিশালী জারক। তো এগুলো দিলে হয় কি যে মাঝখানে অ্যালডিহাইডটা উৎপন্ন আমার হলেও অল্প সময়ের জন্য উৎপন্ন হয়, ডিরেক্টলি জৈব অ্যাসিডে চলে যায়। এখন তুমি যদি এখানে একটু দুর্বল জারক দিতে পারো, তো এখান থেকে কি পাবা? দুর্বল জারক দিলে এখান থেকে অবশ্যই অ্যালডিহাইড পাবা আর CHO পাবা, ঠিক আছে? তো এখান থেকে অবশ্যই লিখে রাখো যে আর CH2 OH হতে পাওয়া যায়, কারণ এখানে তো আর OH লিখছি, আমি নিচে যেটা লিখছি কেন লিখছি এখানে লিখে দিলাম। সমকার্বনে পাবো, এক কথা মনে রাখবো, সমকার্বনে পাওয়া যাবে। যদি কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যায়, যদি কোনোভাবে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যায়, তো এটা পাওয়া যাবে না, ঠিক আছে? সমকার্বনে বের করতে হবে। যেমন এখানে ইথানল থাকলে ইথানোয়িক অ্যাসিড, ইথানল থাকলে ইথানেল, প্রোপানল থাকলে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানল থাকলে প্রোপানেল, এগুলো এরকম কখনো হবে না যে তোমার এখানে প্রোপানোয়িক অ্যাসিড আছে, প্রোপানল আছে, এখানে ইথানোয়িক অ্যাসিড চলে আসলে, এখানে এরকম কখনো হবে না। তারপরে অ্যালকোহল, অ্যালকোহল PCl3 সাথে বিক্রিয়া করতে পারে, PCl3 সাথে বিক্রিয়া করে। আচ্ছা, এগুলো বিক্রিয়া দেখা যায় তোমাদের দরকার পড়ে না অত, তাই এটা দরকার নাই। PCl3 সাথে বিক্রিয়া, PCl5 এর সাথে বিক্রিয়া, এগুলো আমাদের দরকার নাই। আমরা এটা দরকার আছে সক্রিয় ধাতুর সাথে। অ্যালকোহল সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে যদি হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যায়, RONA, ঠিক আছে? আর হাইড্রোজেন গ্যাস, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো আরো যদি কোনো বিক্রিয়া পাই তো এখানে অ্যাড করে দিব। তো আমাদের যতটুকু দরকার পরীক্ষা ততটুকুই পড়তেছি, বাড়তি কিছু করার দরকার নাই। আচ্ছা, CnH2n, আর এটা হচ্ছে CnH2n প্লাস 1 OH। প্রথমটা কি? অ্যালকিন, এ হচ্ছে অ্যালকিন, বি হচ্ছে অ্যালকোহল। বলছে NMN3 হলে A ও B এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। NMN3 মানে কি? C3H6, এটা হচ্ছে CH3 বন্ড CH2, সরি CH2 না, CH ডাবল বন্ড CH2, যেমন অ্যালকিন। তারপরে অ্যালকিন থেকে এটা হচ্ছে প্রোপিন, প্রোপিন থেকে প্রোপানল, প্রোপানল তোমার এটা হচ্ছে A যৌগ, তো B যৌগটা হচ্ছে প্রোপানল, CH3 বন্ড CH2 বন্ড CH2OH। দেখো তো প্রোপানল কার্বন সংখ্যা 3 বসালে C3H7OH, এই যে C3 3 4 5 6 7 H7OH, এটা হচ্ছে B যৌগ। এখন এই দুটো পারস্পরিক রূপান্তর দেখো তো কার্বন সংখ্যা সমান আছে কিনা। সমান থাকলে কোনো ঝামেলা নাই, কার্বন সংখ্যা ভিন্ন থাকলে ঝামেলা আছে, ঠিক আছে? পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে তুমি কি করবা? অ্যালকিনের সাথে পানি যুক্ত করবা, অ্যালকিনের সাথে পানি যুক্ত করবা, উচ্চ তাপমাত্রা আর H3PO4 মানে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহল পাবা, ঠিক আছে? তো এটুকুই ছিল। অবশ্যই নিজের মতো একটু ব্যাখ্যা দিয়ে নিবা। দেখো, উদ্দীপকের Y থেকে ইথেন প্রস্তুত সম্ভব কিনা। Y কে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন ফোটা ফোটা পানি যোগ করছো তখন অ্যালকাইন পাবা। তো এখানে সরি, এটা তো তোমার 2 নম্বরটা। Y হচ্ছে দ্বিতীয়তে আছে প্রোপাইল ব্রোমাইডের সাথে তুমি অ্যাকুয়াস মাধ্যম দিচ্ছ সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এটা কি পাবা? অবশ্যই অ্যালকোহল পাবা। অ্যালকোহলটা কি পাবা? প্রোপানল, CH3। ওয়াইটা হবে হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 আর হচ্ছে OH। তো এটা বিক্রিয়া করলে ওয়াইটা এটা পাবো, প্রোপানল। প্রোপানল থেকে তুমি কিভাবে ইথেন উৎপন্ন করবা। প্রোপানল থেকে ইথেন উৎপন্ন করতে গেলে চিন্তা করো, ইথেনের কয়টা কার্বন? 2টা। প্রোপানলের কয়টা কার্বন? 3টা।
এই ঝামেলা হয়ে গেছে। এখন কার্বন সংখ্যা কমানো লাগবে। কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া কোনটা? ওই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেতে হলে আগে আমাকে এই জৈব অ্যাসিডে যাওয়া লাগবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেতে হলে আগে আমাকে জৈব অ্যাসিডে যাওয়া লাগবে। জৈব অ্যাসিডে গিয়ে সে জৈব অ্যাসিডের লবণ নিয়ে কাজ করা লাগবে। দেখো, তো CH3 বন্ড CH2 বন্ড CH2OH, তো এখানে জারিত করা লাগবে। জারিত করলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 আর H+, মানে সালফিউরিক অ্যাসিড দিলেও হবে। তা জারিত করলে তোমার এখান থেকে ডিরেক্টলি, যেটা এটা শক্তিশালী জারক, তাই ডিরেক্টলি কি চলে আসবে? অ্যাসিড চলে আসবে। COOH। দেখো, প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড, 3 কার্বনের প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিড এই CH3 CH2 COOH, এই প্রোপানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আমরা কি জানি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ পানি উৎপন্ন করে। তাই প্রোপানোয়িক অ্যাসিডও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। তো লবণটা কি হবে? CH3 বন্ড CH2 বন্ড COONA প্লাস পানি হচ্ছে H2O। এখন এই সোডিয়াম প্রোপানয়েড এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিবে। তো CH3 বন্ড CH2 বন্ড COONA প্লাস ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড মানে সোডা লাইম, আর কি দেওয়া লাগে? তাপ দেওয়া লাগে। তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে গেলে CH3 বন্ড CH3 বন্ড CH3 আর সোডিয়াম কার্বনেট মানে Na2CO3। এখন এই সোডিয়াম কার্বনেট যে পাইলাম, এই CH3 যে পাইলাম, এটা কি ইথেন না? দেখো ইথেন চলে আসছে, বুঝছো? তো কার্বন সংখ্যা 1 কমায় ফেলছি। তো এখানে তোমার অবশ্য প্রত্যেকটা বিক্রিয়ার জন্য একটা করে বাংলা লাইন লিখবা। এখন লাইনটা লিখতে পারা উচিত। যেমন এটার জন্য লিখলে যে ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে, প্রশমন বিক্রিয়া। তারপরে আসি অ্যালডিহাইডে আস্তে আস্তে আমাদের শেষের দিকে যাচ্ছি, আর বেশি বাকি নাই। অ্যালডিহাইড জৈব অ্যাসিড আছে, তারপরে বদ্ধশিকল হাইড্রোকার্বন, বদ্ধশিকল হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই দুটো বাকি আছে। দেখো, অ্যালডিহাইড মানে কি? কার্যকরী মূলক কে থাকবে? CHO। তারপরে অ্যালডিহাইডে কার্যকরী মূলক হিসেবে থাকবে CHO, মানে ফরমাইল গ্রুপ, ঠিক আছে? তারপরে অ্যালডিহাইডের মানে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। ফর্মালডিহাইডকে মিথানেল কি কোনটা? তো মিথানেলের সংখ্যা হচ্ছে এরকম যে HCHO। এখন আসো তোমার প্রস্তুতি বিক্রিয়াগুলো দেখে নি। আমি কি বলছিলাম যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আসে, তারপর জৈব অ্যাসিডে যায়। তো কি করতে হবে? এখানে অ্যালকোহল দিতে গেলে, যেহেতু এখানে RCHO সমকার্বন মানে RCH2OH, সমকার্বন রাখতে হবে। এখানে একটা আর, এখানে একটা সি আছে, এখানে একটা আর, এখানে একটা সি আছে, বুঝছো? সমকার্বন হয়ে গেছে। তারপর অ্যালকোহল দুর্বল জারক দিলে, দুর্বল জারক দিলে আর অম্লীয় মাধ্যম তৈরি করলে, দুর্বল জারক আর অম্লীয় মাধ্যম তৈরি করলে তোমার এখান থেকে অ্যালকোহল থেকে ডিরেক্ট অ্যালডিহাইড চলে আসে। তো এটা একটা। তারপর 2 নম্বরটাতে আসি, জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইডে আসা যায়। কিসের মাধ্যমে? ওই যে লিথিয়াম টেট্রাহাইড্রেট অ্যালুমিনেট। এখন বলো, লিথিয়াম টেট্রাহাইড্রেট অ্যালুমিনেট তো তোমার শক্তিশালী বিজারক। তো এটা কি করবে? একে তোমার জৈব অ্যাসিডকে ডিরেক্ট অ্যালকোহলে পরিণত করে ফেলবে অ্যালডিহাইডের বদলে। তো আমাকে কি করবে? দুর্বল বিজারক দিতে হবে। তো তোমার এখানে আসে আর COOH থেকে দুর্বল বিজারক দেওয়া লাগবে। এখন এই দুর্বল বিজারক হিসেবে অনেক সময়, সবসময় বলবো না, সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করা হয়। দুর্বল বিজারক হিসেবে মাঝে মাঝে সোডিয়াম বোরোহাইড্রাইড
ব্যবহার করা হয়। এই সোডিয়াম বোরোহাইড্রেট ব্যবহার করলে তোমার এটা একটা দুর্বল জারক, লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেটের থেকে এটা দুর্বল জারক, তো এখান থেকে অ্যালডিহাইড চলে আসে। তারপরে অ্যালডিহাইড থেকে নর্মালি দুইটাই জানলেই হবে। আচ্ছা, আরেকটা দেখো যে অ্যালকাইন, অ্যালকাইনের সাথে পানি যুক্ত হয়ে কি উৎপন্ন হয়? অ্যালডিহাইড। তো অ্যালকাইন, আমরা এখানে অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া দেখছিলাম যে অ্যালকাইনের সাথে পানি যুক্ত করব, কিন্তু 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80°C তাপমাত্রা উত্তপ্ত করলে, 80°C তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালডিহাইড পাওয়া যায়। তো বাকি যদি আরো থাকে তো এখানে সে অ্যাড করে দিব। পরের কোশ্চেনে যাই। এখানে যে লাইনগুলো লাগছে না, এই লাইনগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমি স্লাইড এমনভাবে তৈরি করছি যেন তোমাদের বাড়তি যেন বই দেখা না লাগে, স্লাইডটা দেখে তুমি ডিরেক্ট বোর্ড কোশ্চেন শুরু করে দিবা, শুরু করে দিয়ে এমসিকিউ করবা, বোর্ড কোশ্চেন করবা, তারপর দেখবে তোমার ইয়েতে আয়ত্ত চলে আসছে। দেখো, এ এবং বি ব্যবহার করে সিএইচও গ্রুপ সম্বলিত সংরক্ষক পাওয়া যাবে কিনা বিশ্লেষণ করো। এখন আমি বলি যে এ কি হবে? এ হচ্ছে পারঅক্সাইড, বি হচ্ছে অ্যালকিন মানে ইথিন। পারঅক্সাইডে ইথিন পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো? পারঅক্সাইড ইথিন পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আমি লিখে রাখছিলাম, অ্যালকাইনে যাই, সরি অ্যালকিনে যাই। দেখো, তো অ্যালকিন পারঅক্সাইডের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে বা অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। এটা কি পারঅক্সাইড নীতি বা খারাস নীতি, ঠিক আছে? পারঅক্সাইড নীতি বা খারাস নীতি। তো এটা আমাদের সিলেবাসে বহির্ভুক্ত, কিন্তু বিক্রিয়াটা লাগবে। বিক্রিয়াটা বিভিন্ন বোর্ড কোশ্চেন দেখলাম যে আসছিল। তো আবার এখানে যাই। তো আমার তো সিএইচও গ্রুপ বিশিষ্ট সম্বলিত একটা যৌগ লাগবে। সিএইচও গ্রুপ বিশিষ্ট যৌগ, এটা কি অ্যালডিহাইড না? অ্যালডিহাইড। তো এখানে তোমার CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে হাইড্রোজেন ব্রোমাইড দিব। হাইড্রোজেন ব্রোমাইড দিলে তোমার H2O2 দিব, যে এর সাথে এ মানে H2O2 দিলাম, দিলে তোমার এখান থেকে আসবে CH3 বন্ড CH2 এই Br, অ্যালকাইল ব্রোমাইড পেয়ে গেছে। এখন অ্যালকাইল ব্রোমাইড থেকে তুমি কি করবা? অ্যালকাইল ব্রোমাইডকে তুমি অ্যালকোহলে নিয়ে যাবা, তবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাবা। অ্যালডিহাইডে যাওয়ার পর এখান থেকে তুমি বলবা সংরক্ষক। আচ্ছা, এখানে বলছে সংরক্ষক। সংরক্ষক কোনটা? ফরমালিন। ফরমালিনটা সংরক্ষক হিসেবে কাজ করে। তা ফরমালিনের সংকেত কি? HCHO। একটু আগেই দেখলাম, দেখো ফর্মালডিহাইড বা মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তো মিথানেল বের করতে পারলে পরে 40% তো বানানোই যাবে নাকি? তো আগে মিথানলটা বের করি। তো এই মিথানেল, এখন মিথানেলটা কেমনে পাবো তোমরা বলো তো? যদি তোমাদের একটা HW দেয়, পারবা কিনা বলো? তো তোমাদের যদি আমি একটা HW দিই তো পারবা কিনা বলো? তোমরা যদি এতক্ষণ যাবত সব বুঝে থাকো তো এটা তোমাদের একটু হলেও মাথায় আসা উচিত, যেখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া প্রয়োগ করতে হবে। তোমায় কি করবো আমি ধাপটা বলে দিচ্ছি, তোমার এভাবে করে নিবা। এই যে অ্যালকাইল ব্রোমাইড পাইছি মানে ইথাইল ব্রোমাইড পাইছি, একে কি করতে হবে? যে এক কার্বনের গ্রুপে আনতে হবে। তো ইথাইল ব্রোমাইড থেকে তুমি আগে জৈব অ্যাসিডে যাও, জৈব অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করো, বিক্রিয়া করিয়ে তুমি সেখান থেকে মিথেন আনো, ঠিক আছে? মিথেন আনার পর মিথেনকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিয়ে বা ব্রোমিনের সাথে বিক্রিয়া দিয়ে তুমি আবার মিথাইল ব্রোমাইড উৎপন্ন করো। ওই মিথাইল ব্রোমাইডকে সেম ভাবে আবার তুমি জৈব অ্যাসিডে নিয়ে যাও, সরি অ্যালডিহাইডে নিয়ে যাও। তো মিথাইল ব্রোমাইড কি এক কার্বনের তোমার অ্যালকাইল হ্যালাইড, তাহলে ওইখান থেকে তুমি যখন অ্যালডিহাইডে যাবো তখন সেটাও এক কার্বনেরই হতে হবে। আর এক কার্বনের তোমার মিথানেল বাদে আঁকানোটা সম্ভব নয়। তখন এক কার্বনে তুমি যখন মিথানেল পেয়ে যাবা তখন তুমি বলবা যে এটা সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। তাই এটা পার্ট 2 কি দিয়ে দিলাম? HW। তারপরে দেখো এই প্রশ্নটা, বি হতে একটি যৌগ তৈরি করা যায় যা মৃত প্রাণী দেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। দেখো এটা আগেরটার মতোই, HW। তো এগুলো অবশ্যই করতে হবে, করে আবার গ্রুপে এই কমেন্ট বক্সে সাবমিট করে দিবা, ঠিক আছে? তো বিটা আমি বলে দিচ্ছি, বিটা কি হবে? সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড আর পানি উৎপন্ন করবে, মানে প্রশমন বিক্রিয়া। এখন সোডিয়াম ইথানয়েড থেকে
তুমি এখান থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিয়ে মিথেনে আসবা, তারপর তুমি বুঝতে পারতেছো কোথায় যেতে হবে। তারপরে আসি অ্যালডিহাইডের রাসায়নিক বিক্রিয়া। এখন এখানে ওরকম বলার কিছু নাই। অ্যালডিহাইডের রাসায়নিক বিক্রিয়াতে অ্যালডিহাইড তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড এর সাথে জার্মান অক্সিজেন তৈরি হয়, সেই জার্মান অক্সিজেন একে জারিত করে জৈব অ্যাসিড উৎপন্ন করে না, আর COOH মানে জৈব অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, সেম ভাবে অ্যালডিহাইডকে বিজারিত করলে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা বিজারিত করলে অ্যালকোহল পাওয়া যায়, তাহলে RCH2OH। ঠিক আছে, তারপরে অ্যালডিহাইড থেকে আর কি কি পাওয়া যায়, তো পরে যেগুলো যদি আসে তো ওগুলো আমরা অ্যাড করে দিব। তো তোমাদের যদি মনে হয় যে আরো কিছু আছে তো তুমি এখানে অ্যাড করে দিবা। ঠিক আছে, তারপরে দেখি ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে এখানে যে লাইনগুলো আছে লাইনগুলো অবশ্যই মুখস্থ রাখবো। এটা একটু নিচে চলে গেছে, এটা একটু উপরে হবে, তো লাইনগুলো অবশ্যই মুখস্থ রাখবো। কার্যকরী গ্রুপ কোনটা, COOH। এখন এই COOH এর গাঠনিক সংখ্যাটা একটু দেখো তো। COO মানে একটা অক্সিজেন এই কার্বনের সাথে ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, আর একটা হচ্ছে OH। বুঝছো, এটা গাঠনিক সংখ্যাটা হচ্ছে এরকম যে একটা কার্বন ওই অক্সিজেনের সাথে ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, পরে আরেকটা সিঙ্গেল বন্ডের সাথে যুক্ত আছে, আবার হাইড্রোজেন আছে, মানে এই অক্সিজেনের 2টা হাত পূরণ হয়ে গেছে, এই অক্সিজেনেরও 2টা হাত পূরণ হয়ে গেছে। তারপরে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, এটা আমরা ছোটবেলা থেকে জানি। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এরা দুর্বল অম্লীয় ধর্ম হিসেবে প্রদর্শন করে। সকল জৈব যৌগই দুর্বল, সকল জৈব অ্যাসিডই দুর্বল। ঠিক আছে, সকল জৈব অ্যাসিডই দুর্বল। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, আমরা একটু আগে দেখছি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করেছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করানোর জন্য। এখন হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড কোথেকে পাবো, অ্যালডিহাইড থেকে পাবো, কিন্তু RCOOH তাই RCHO থেকে পাবো। RCHO থেকে আমি কি করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে একটু আগে যেটা দেখলাম যে অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিড উৎপন্ন করে, তাহলে এটা জৈব অ্যাসিডের একটা বিক্রিয়া প্রস্তুতি, তাই না? তো ওইটা এখানে লিখবো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া না, তো এর সাহায্যে একটা জার্মান অক্সিজেন তৈরি হয়, এর সাহায্যে একটা জার্মান অক্সিজেন তৈরি হয়, যেটা হচ্ছে এই জার্মান অক্সিজেন একে জারিত করে জৈব অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, তারপরে অ্যালকোহল থেকে পাওয়া যায়, অ্যালকোহল মানে RCH2OH। এখন এখানে কি লাগবে আমাদের, অক্সিজেন লাগবে। এখন অক্সিজেন আসবে, হাইড্রোজেন সরবে, কোন ধরনের, জারিত করতে হবে। জারিত করতে গেলে এই সেম জিনিসটাই দিতে হবে নিচে, এই সেম জিনিসটাই নিচে আনতে হবে। তো এটা আনবে নিচে, এই তো হয়ে গেল। তারপরে তোমার ফ্যাটি অ্যাসিড নর্মালি এই দুটা থেকে বেশি আসে, তো আমরা কি করবো, ফ্যাটি অ্যাসিডে আসতে গেলে হয় আমরা অ্যালডিহাইডে আসবো নয়তো অ্যালকোহলে আসবো, তারপর ফ্যাটি অ্যাসিড এমনি চলে আসবে। ঠিক আছে, এখন ফ্যাটি অ্যাসিডের একটা এখান থেকে একটা প্রশ্ন আছে যে X হাইড্রোকার্বন 42 Y যৌগ থেকে, আচ্ছা Y হাইড্রোকার্বন যেটা হচ্ছে 58 Y যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা। আচ্ছা Y যৌগটাকে আইডেন্টিফাই করি, Y বলছে হাইড্রোকার্বন, কোন হাইড্রোকার্বন একটু দেখি। এখন Y প্রথম দিলাম যে CnH2n, এবার দেখি মিলে কিনা, 12 × n প্লাস 1 × 2n সমান 58। তো দেখি x এর মান কি আসে, সরি n এর মান কি আসে, তো 12 × n প্লাস 1 × 2n ইজ ইকুয়ালস টু 58। 4 পয়েন্ট এই যে মিলে নাই, 4.14। দেখো তো এটা দশমিক না, দশমিক কি সম্ভব না, তার মানে এখন আমার যেতে হবে অ্যালকাইনে। তো Y থেকে অ্যালকাইনে চাই CnH2n -2। তো এখান থেকে C মানে কি 12 × n প্লাস 1 × 2n - 2 সমান 58। তো এখান থেকে ডিরেক্ট n এর মানটা বের করি। আমরা ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ দিতে পারি তো নাকি, অবশ্যই এগুলো শিখতে হবে, ক্যালকুলেটর হ্যাক্স তো জানতে হবে, ম্যাথের জন্য অনেক উপকারী। 2n - 2 আমি ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে একটা প্লেলিস্ট বানাবো, কিন্তু দেখা যাচ্ছে যে এখন সময়টা কম পাচ্ছে জন্য এই ঠিকমতো মানে ক্যালকুলেটর হ্যাক্সের প্লেলিস্টটা তৈরি করতে পারতেছি না।
যখন সময়টা একটু পাবো তখনই তৈরি করে ফেলে একটা প্লেলিস্ট তৈরি করে ফেসবুকে দিয়ে দিব। দেখো এখানেও এদের মানটা আসতেছে 4.28, তার মানে এটাও কি সম্ভব? সম্ভব না, তার মানে অবশ্যই অ্যালকেন হতে হবে। অ্যালকেন যদি না হয় তাহলে আমরা এখানে কোনো একটা ক্যালকুলেশন মিস্টেক করছি। দেখি অ্যালকেনটা দেখি, CnH2n+2, তো এখান থেকে 12 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n+2 সমান 58। দেখো তো n কি আসে, তো 2n+2 4, দেখো এখানে মিলে গেছে। তার মানে এখানে কি হবে, ওয়াই যৌগটা হবে অ্যালকেন। আর কয় কার্বন অ্যালকেন? 4 কার্বন অ্যালকেন। নর্মালি আমাদের 3 কার্বনের বেশি ওরকম আসে না, এটা 4 কার্বন বিধে এটা এখানে রাখছি। তো 4 কার্বনের অ্যালকেন কে? 4 কার্বনের অ্যালকেন হচ্ছে বিউটেন, CH3 CH2 CH2 CH3, এই বিউটেন। তাতে তুমি বলতে পারতো C4H, 4 2 8 আর 2 10, C4H10, এটাও বলতে পারতা। তো জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারবো, মানে বিউটানোয়িক অ্যাসিড উৎপন্ন করতে হবে। এখানে কি করবা, ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবা, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবা, বিক্রিয়া করিয়ে এখানে বিউটাইল ক্লোরাইড পাবা। ওই বিউটাইল ক্লোরাইডকে তুমি ডিরেক্ট একোয়াস মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দাও, তখন অ্যালকোহল পেয়ে যাবা। তো অ্যালকোহল থেকে তুমি তারপরে ওই অ্যালকোহল থেকে তোমার তো লাগবে অক্সিজেন, তাই না? তো পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়ে জৈব অ্যাসিড পেয়ে গেলা। বুঝতে পারছো? দেখো তো এটা পারবো। তো ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া, ফ্যাটি অ্যাসিড কি করে, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের লবণ মানে জৈব অ্যাসিডের লবণ তৈরি করে আর পানি উৎপন্ন করে, মানে প্রশমন বিক্রিয়া, এটা একটা। আর এখান থেকে তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিতে পারবা, ঠিক আছে? তারপরে জৈব অ্যাসিড তুমি যে লিথিয়াম টেট্রাহাইড্রোড অ্যালুমিনেট দাও, তখন এখান থেকে ডিরেক্ট অ্যালকোহল তৈরি হয়। অ্যালকোহল মানে হচ্ছে আর CH2OH তৈরি হয়। তারপরে এখানে তুমি যদি একটু দুর্বল বিজারক দাও, মানে সোডিয়াম বোরোহাইড্রাইড, এর চেয়ে একটু দুর্বল, তো বিজারক দিলে এখান থেকে দেখা যায় যে জৈব অ্যাসিডটা অ্যালডিহাইডে গিয়ে থেমে যায়, মানে অ্যালডিহাইডে গিয়ে থেমে যাবে, মানে CHO অ্যালডিহাইডে গিয়ে থেমে যাবে। যদি শক্তিশালী দাও তো তুই কি করে, যে অ্যালডিহাইডে গিয়ে আবার দ্রুত অ্যালকোহল তৈরি করে ফেলে। তারপরে এই বিক্রিয়াগুলো জানা লাগবে, এগুলো জানলেই হবে, বাকি আর দরকার নাই। তারপরে দেখো সি যৌগ থেকে ডি যৌগ প্রস্তুতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। সি থেকে ডি কোনটা? অ্যালকাইন থেকে CH3COONA। অ্যালকাইন থেকে কি করবো তুমি আগে? আচ্ছা এটা একটু করেই দিই, সবই যদি বলে দিই তাহলে কেমন হলো, তাই না? একটু করে দিই। CH, এখানে যখন আমি পানি যুক্ত করব, পানি যুক্ত করে 20% সালফিউরিক অ্যাসিড, তারপরে 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে তোমার অ্যালকাইন থেকে তোমার কি আসে? অ্যালডিহাইড CH3। এখানে কয় কার্বন? 2 কার্বন না? তো এখন 2 কার্বন অ্যালডিহাইড আসবে CH3CHO, এটা হচ্ছে ইথানল। এখন ইথানল থেকে সোডিয়াম ইথানয়েডে আসতে হবে। তো ইথানল থেকে তুমি কি করবা? জারিত করে দাও, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে জার্মান অক্সিজেন আসবে। জার্মান অক্সিজেন একে জারিত করে CH3COONA উৎপন্ন করবে, মানে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করবে। তারপরে এই ইথানোয়িক অ্যাসিডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে এই সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করবে, CH3COONA প্লাস H2O, লবণ আর পানি। তারপরে মেতে আসি, দেখো বি যৌগ থেকে সি যৌগের সমগোত্রীয় শ্রেণী প্রস্তুতিকরণ সমীকরণ দেখো। বি যৌগ কি ছিল?
বি যোগ C4H8O2। তো বি যোগ এখান থেকে তুমি যোগটা বের করবা কি আছে, যোগ বের করার পর বি যোগতে সি যোগ, সি যোগে কি আছে অ্যালকেন, অ্যালকেনের সমকক্ষ শ্রেণী, মানে তোমার বলছে কি যে এখান থেকে অ্যালকেন উৎপন্ন করো। এটা কয় কার্বন, 4 কার্বন না, তো 4 কার্বনে অ্যালকেন তৈরি করতে হবে, ঠিক আছে, এরকমই জিনিসটা। তারপরে ঘ নম্বর প্রশ্ন বলছে এ থেকে বি প্রস্তুতি সম্ভব কিনা। এ থেকে বি, এ কি অ্যালকিন থেকে অ্যালকেন, ওই প্রথমে পড়ছিলাম আমরা অ্যালকিন নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এটা অ্যালকেনই না, হ্যাঁ অ্যালকেন। তো সরি এ থেকে বি, সরি ভুল বলতেছিলাম, এ থেকে বি, এ থেকে বিতে আসতে গেলে তোমার দেখতে হবে বি যোগটা কি, তারপর তোমার করতে হবে। তো এটা হিসাবে করবা, টেস্ট ডেভেলপ করে গ্রুপে কমেন্ট বক্সে ছবি দিয়ে দিবা, ঠিক আছে। দেখো এটা পারবা কিনা, সিলেবাস বহির্ভুক্ত লিখছে কারণ কি এই সি যোগের প্রস্তুতি, সি যোগটা কোনটা, এটা জৈব পেরক্সাইড, এটা হচ্ছে একটা পলিমারকরণ বিক্রিয়া, বুঝছো, পলিমারকরণ বিক্রিয়া তোমার সিলেবাসে নাই, পলিমার অংশটুকুই নাই, তার জন্য এটা সিলেবাস বহির্ভুক্ত লিখে দিছি, এটা দরকার নাই। এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এ আর এইচ সিএল বিক্রিয়া করে বি উৎপন্ন করতেছে, এ আর এইচ সিএল, এটা কি তোমার, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড পানি যুক্ত করে এ উৎপন্ন করে, মানে কি এই হচ্ছে ইথাইন, ইথাইন, ইথাইন যখন এইচ সিএল এর সাথে বিক্রিয়া করবে, এইচ সিএল এর সাথে বিক্রিয়া করার সময় এখানে অবশ্যই HDCl2 দিতে হবে, দিলে ভিনাইল ক্লোরাইড আসবে, CH2 ডাবল বন্ড CHCl। এই যে ভিনাইল ক্লোরাইডটা তোমাদের বিক্রিয়াটা দেখানোর জন্য তোমার এটা আমি রাখছিলাম, বুঝছো। তারপরে এরপর সিতে আসতে হলে তোমার অক্সিজেনের উপস্থিতি লাগে সামান্য পরিমাণ, জৈব পেরক্সাইড লাগে, তার তাপমাত্রা লাগে, তাপমাত্রা দিলে তোমার এখান থেকে পলিভিনাইল ক্লোরাইড আসে, ঠিক আছে। তো এটার আমার দরকার নাই। আসো আমাদের জৈবযোগের মেইন পার্টটুকু শেষ, তা আমি একটু দ্রুত টেনে গেছি, তোমরা কি করবা যে একটু আস্তে আস্তে ভালো মতো, মানে অত দ্রুত করার দরকার নেই, তুমি আস্তে আস্তে ধীরে ধীরে করো, একটু সময় দাও এই চ্যাপ্টারে, তোমার যেহেতু গ্যাপ আছে এই চ্যাপ্টারে বেশি, তাই একটু সময় দিয়ে এই চ্যাপ্টার ভালো মতো প্র্যাকটিস করো। আর 15 থেকে 20টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে এই অধ্যায়ে আর থাকবে না কিছু, বুঝতে পারছো। আমি যেগুলো আনছি এগুলো করার পর তুমি দেখবা যে নতুন কোনো কিছু পাচ্ছ না, এগুলো ঘোরা পেছে এগুলোই আসতেছে, ঠিক আছে। দেখো ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে, তো এগুলো আমি রাখছি তোমাদের পড়ার জন্য, বুঝছো, এমসিকিউর জন্য পড়বা, তো এগুলো আমি বলে দেওয়ার কোনো দরকারই নাই, তোমরা এগুলো স্লাইড দেখে একটু পড়ে নিবা। তো এটা অ্যালডিহাইডের ব্যবহার, তারপরে জৈব অ্যাসিডের ব্যবহার, তো এগুলো যেগুলো আমি মার্ক করে রাখছি, নীল কালি দিয়ে মার্ক করে রাখছি, রেজুলেশন একটু খারাপ আসবে, কিন্তু নীল কালি দিয়ে যেগুলো মার্ক করে রাখছি এগুলো ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বা। তারপরে আচ্ছা এখানে একটা জিনিস দেখলাম, 6 থেকে 10% জলীয় দ্রবণ, 6 থেকে 10% জলীয় দ্রবণ হলে বলতো, ইথানলিক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণ হলে পানি কতটুকু আছে, 6 থেকে 10% জলীয় দ্রবণ হলে পানি কতটুকু, তোমাদের প্রশ্ন থাকবে। তাই জলীয় দ্রবণে পানি কতটুকু আছে, কয় পার্সেন্ট আছে, এটা কমেন্ট বক্সে লিখে জানাবা। দেখো বদ্ধশিকল হাইড্রোকার্বন, বদ্ধশিকল হাইড্রোকার্বনগুলোকে এলিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়, ঠিক আছে। আর বদ্ধশিকল হাইড্রোকার্বন দুই ধরনের, মুক্ত সম্পৃক্ত বদ্ধশিকল, অসম্পৃক্ত বদ্ধশিকল। সম্পৃক্ত বদ্ধশিকলে সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত বদ্ধশিকলে ডাবল বন্ড, ঠিক আছে, এই আর কি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। এখানে দেখো সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন সাইক্লিক যৌগ, প্রত্যেকটা কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকবে, গত ক্লাসে একটু দেখাইছিলাম যে সাইক্লিক যৌগ কিরকম হয়, তো প্রত্যেকটা কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকবে। দেখো তো প্রোপেন, প্রোপেন কয় কার্বনের, 3 কার্বনের, তো 3 কার্বনের হলে 3টা কার্বন দিয়ে দিই আগে, এই একটা কার্বন, এই একটা 3 কার্বন দিয়ে দিছি। এখন এই 3 কার্বন সাইক্লিক যৌগ তৈরি করলে পরস্পরের সাথে বন্ধন রাখতে হবে, রাখলাম। এখন দেখো তো প্রোপেন যেহেতু কোনো ডাবল বন্ডের হিসাব আছে নাই, কি করতে হবে, শুধু আমাদের হাইড্রোজেন হিসাব করে দিয়ে দিতে হবে। কার্বনে 2টা হাত চলে গেছে, বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন, এখানেও বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন, এখানেও 2টা হাইড্রোজেন, এই হচ্ছে সাইক্লোপ্রোপেন। সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেনে কয়টা, বিউটেন, বিউটেন মানে কি 4 কার্বন, 4টা কার্বন দিয়ে দিলাম, অবশ্যই বন্ড দিয়ে দিব কারণ বদ্ধ অবস্থায় থাকা লাগবে। তো যেহেতু প্রত্যেকটা কার্বন 2টা করে হাত চলে গেছে, বাকি 2টা হাতে 2টা করে হাইড্রোজেন, 2টা করে হাইড্রোজেন। তারপর সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন, তো প্রোপিন কি 3 কার্বনের, তো AC আর AC। এখন বলো তো প্রোপিন মানে কি, অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন, তো ডাবল বন্ড থাকবে, প্রোপিন মানে ইন মানে ডাবল বন্ড থাকবে, যে কোনো একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখো তো এখানে 1 2 3টা গেছে, তাই একটা আসবে,
এখানে একটা আসবে, এখানে দুইটা আসবে, হাইড্রোজেন হিসাব করে দিয়ে দিবা। সাইক্লোবিউটিন এটা তোমাদের HW, সাইক্লোবিউটিন এটা তোমাদের HW। পরে আসি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনে রেজোন্যান্স তৈরি হয়, এটা একটু মনে রাখতে হবে, রেজোন্যান্স তৈরি হয়, ঠিক আছে। এই যে একটা বেনজিন বলয় আছে, এই বেনজিন বলয় হয় কি যে এই যে ডাবল বন্ড একান্ত দ্বিবন্ধন মানে কি, একবার থাকবে একবার থাকবে না, মানে এটাই থাকলে পরেরটা থাকবে না, পরেরটা থাকলে পরেরটা থাকবে না, এরকম। এই একান্ত দ্বিবন্ধনটা বারবার চেঞ্জ হয়, মানে এই দ্বিবন্ধনটা এখানে চলে আসে, এটা এখানে চলে যায়, এটা এখানে চলে যায়, মানে একান্ত দ্বিবন্ধনটা বারবার চেঞ্জ হয়, নিচের যৌগটা আকৃতি ধারণ করতে পারে। দেখো এরকম হতে পারে যে এখানে দ্বিবন্ধন, এখানে একটা, এখানে একটা। এই দ্বিবন্ধন হওয়ার পর দেখো তো বারবার দ্বিবন্ধন চেঞ্জ হচ্ছে না, তো চেঞ্জ হলে এখান থেকে আসে, যেহেতু বন্ধনগুলো বারবার চেঞ্জ হচ্ছে মানে রেজোন্যান্স তৈরি করতেছে, তো আমি গোল একটা চিহ্ন দিয়ে দিতে পারি যে এখানে এটা বোঝায় যে একান্ত দ্বিবন্ধন থাকবে, যেখানে দাও একান্ত দ্বিবন্ধন থাকবে। তো এটা হচ্ছে বেনজিন। তারপরে এগুলো একটু ব্যবহারগুলো পড়বা। দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমাদের সিলেবাসে বহির্ভুক্ত, মানে আমাদের এত ডিটেলস আলোচনা করা লাগবে না, বেসিকটা জানলেই হচ্ছে, আর বাকি এলিভেটিক হাইড্রোকার্বন সম্পূর্ণ শেষ করতে হবে। দেখো বেনজিন, বেনজিন হচ্ছে C6H6, বেনজিন C6H6। তো বেনজিনে তো C6H6, তো এটা হচ্ছে বেনজিনের সংকেত, ঠিক আছে, এটা হচ্ছে বেনজিনের সংকেত। তো এটা যদি আমি নর্মালভাবে আঁকাইতাম, নর্মালভাবে, তো এখানে আসতো এরকম যে এই কোন কিনারে প্রত্যেকটা কোনায় মনে করবা যে প্রত্যেকটা কোণে একটা কার্বন আছে, তো কার্বন থাকলে এই কিনারে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, সবগুলো দিয়ে দিলাম। এখন একটা করে একান্ত দ্বিবন্ধন দিয়ে দিব, এখানে একটা বন্ধন দিলে তারপর এখানে একটা আসবে, এখানে একটা আসবে, তো তিনটা বন্ধন আর একটা হাইড্রোজেন দিয়ে দিব, প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন দিয়ে দিব। দেখো কার্বনের হাত পূরণ হয়ে গেছে। এটা হচ্ছে বেনজিনের চিত্র, ঠিক আছে, এটাই হচ্ছে বেনজিনের চিত্র। তারপরে ফেনল, ফেনল কি C6H5, C6H5OH, তার মানে এখানে আসবে বেনজিন আঁকাবো, আঁকে বেনজিন আঁকানোর পর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তো একটা ফাঁকা হয়ে যাবে না, সেখানটা OH আসবে, এই আর কি পার্থক্য, আর কিছু না, এখানটা OH আসবে আর ভেতরে যা আছে তাই থাকবে, ঠিক আছে। তো এটা আমি নর্মাল সংখ্যা তাকে কিভাবে লিখবো, এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, নিয়ে এসে একটা হাইড্রোজেন গায়েব করে দিই, একটা হাইড্রোজেন গায়েব করে দিই, উপরে একটা OH নিয়ে আসি, এই তো বুঝতে পারছো। তো এটা যে কথা এটা একই কথা, একান্ত দ্বিবন্ধন থাকবেই, বেনজিন বলয় থাকবেই। তবে টলুইন, টলুইনে কি যে ওই যে জায়গায় শুধু CH3 আসবে, তো টলুইনের চিত্র এরকম হবে। আচ্ছা অনেকগুলো ভেতরে গোল দিয়ে দিছি, এটা ভেতরে একটু এভাবে দিই, তো টলুইনের চিত্র এখানে শুধু CH3 হবে আর কিছুই না। তো এটার চিত্র এভাবে তুমি নিচে আঁকা নিবা, ঠিক আছে। তবে অ্যানিলিন, অ্যানিলিনটা একটু বাড়তি দিয়েছি কারণ মাঝে মাঝে দেখা যায় যে এনসিকিউতে চলে আসতেও পারে, আসার কথা না কিন্তু আসতেও পারে। অ্যানিলিনটা সব সেম, শুধু উপরে NH2, মানে এই NH2টা উপরে চলে আসবে আর বাকি যা আছে সব সেম, ঠিক আছে। ন্যাপথলিন, ন্যাপথলিনটা প্রায় আসে তোমাদের খ নাম্বারে, যে ন্যাপথলিন কেন অ্যারোমেটিক যৌগ এই টাইপের প্রশ্ন আসে, বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ এই টাইপের প্রশ্ন আসে। এখন ন্যাপথলিন হচ্ছে এরকম, এটার সাথে আরেকটা বেনজিন বলয় থাকবে, তো এখানে একান্ত দ্বিবন্ধন দিয়ে দিই, এই যে এরকম থাকবে। বেনজিনে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাত থাকবে, কিন্তু কিন্তু এই কার্বনে দেখো 4টা হাত ফিল আপ হয়ে গেছে, এই কার্বনে 4টা হাত ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়াতে এই দুই কার্বনটা বাদে বাকি সবগুলোতে একটা করে হাইড্রোজেন থাকবে, কিন্তু এই দুই কার্বনে দুইটা একটা করে থাকবে না, একটাও থাকবে না, একা থাকবে। তো সেখান থেকে 10টা থেকে দুইটা চলে গেলে 8টা, মানে 8টা হাইড্রোজেন আসবে, মানে C10H8। তো এটার এরকম চিত্রটা নিজে আঁকাই নিবা, ঠিক আছে। তারপরে আসি এই অধ্যায়ের শেষ স্লাইড। তো আমি এই অধ্যায় এভাবেই মানে পড়ানোর চেষ্টা করেছি যেন এই অধ্যায়ের আমার স্লাইডের বাইরে যেন কোনো কিছু না আসে। তো তোমরা কি করবা যে এই স্লাইডের কোশ্চেনগুলো পড়বা, পড়ার পর বোর্ড কোশ্চেন আসবে, বোর্ড কোশ্চেন থেকে একটু দেখবা যে তোমরা বাকি কোনো কিছু বাদ আছে কিনা, ঠিক আছে, দেখে সলভ করে নেবা। তো তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আর তোমার যদি এগুলো বেসিক যদি ক্লিয়ার হয়ে যায়, তো তুমি যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা।
দেখবা যে এগুলো তো সব পারি, তুমি বোর্ড কোশ্চেন খুলবা দেখবা এটা তো সব পারি। জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য খ নাম্বার জন্য ইম্পর্টেন্ট, খ নাম্বার জন্য ইম্পর্টেন্ট। সাধারণত জৈব যৌগে কি থাকে? কার্বন থাকে, আর অজৈব যৌগে সাধারণত কার্বন থাকে না। তো হাইলাইট করে দিছি, জৈব যৌগ বিক্রিয়া করতে সময় বেশি লাগে, অজৈব যৌগ বিক্রিয়া করতে সময় কম লাগে। তারপর জৈব যৌগে সমযোজী বন্ধনের মাধ্যমে বিক্রিয়া গঠন করে, যৌগ গঠন করে। জৈব যৌগ সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে, অজৈব যৌগ সমযোজী আয়নিক দুইটার মাধ্যমে যৌগ গঠন করে। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে দিবা তাহলেই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এই যে ক্লাসে যেগুলো পড়ালাম, এই পড়ানোর এই সম্পূর্ণ অংশটুকু যেগুলো HW অবশ্যই HW করে গ্রুপে বলে দিবা। আর যেগুলো সমস্যা হবে সেগুলো গ্রুপে কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবা। আমি যদি দেখি যে তোমাদের বেশি সমস্যা হচ্ছে, তো আমি এখানে উত্তরগুলো আবার একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।